আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি অর্গানাইজিং অ্যান্ড অথরিটি। আমরা ম্যানেজমেন্ট ফাংশনস গুলো নিয়ে যখন কথা বলছিলাম তখন আমরা বলেছিলাম যে যদি তুমি একটা পিকনিক অর্গানাইজ করতে চাও, সেটা তুমি প্ল্যানিং দিয়ে শুরু করলে, তারপর যখন দু একজন বন্ধুর সাথে আলোচনা করে পিকনিকটাকে ফাইনাল করলে যে এটা তোমরা করবেই, তখন দু তিনজন মিলে গোল সেট করলে, অবজেক্টিভ সেট করলে, তারপর সেটা বাস্তবায়নের জন্য তোমরা কি কি করবে কি কি করবে না তা ঠিক করলে, তখনই যে কাজটা হলো সেটা হলো অর্গানাইজিং। তাহলে আমরা বলি যে অর্গানাইজিং শব্দ দেখলেই যদি আমরা মনে করি যে আমাদের একটা দালান লাগবে, একটা অফিস লাগবে, বিল্ডিং লাগবে, চেয়ার টেবিল ফার্নিচার লাগবে, ব্যাপারটা এমন নয়। যদি তোমাদের গোল ঠিক থাকে এবং সেই গোলে পৌঁছানোর জন্য তোমরা পরিকল্পনা গ্রহণ করে থাকো, প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা করে থাকো এবং কাজগুলো কে কি কাজ করবে ভাগ করে থাকো, তাহলে অর্গানাইজিং হয়ে গেছে। এই জন্য খুব সহজে বলা হয় অর্গানাইজিং ইজ দ্য ম্যানেজমেন্ট ফাংশন অফ সেটিং আপ দ্য গ্রুপ allocating resources and assigning work to achieve goals। কথাটা কেমন হলো? একই রকম, এটা একটা ম্যানেজমেন্ট ফাংশনস। নর্মালি প্ল্যানিং এর পরে আমরা অর্গানাইজিং করে থাকি। এটা কোন ধরনের ফাংশনস? যেখানে আমরা কি কি কাজ রয়েছে এই কাজগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করি, তারপর সেই কাজগুলো করার জন্য আমাদের কি কি সম্পদ দরকার, সেটা যদি ফিজিক্যাল রিসোর্সেস হয় তাহলে সেগুলো, তারপর মানব সম্পদ হলে হিউম্যান রিসোর্সেস, তারপর যদি হয় ফাইন্যান্সিয়াল রিসোর্সেস দরকার হয়, কি পরিমাণ আর্থিক সম্পদ দরকার, সেগুলো আমরা বন্টন করি এবং যে ব্যক্তিগুলো আমরা সিলেক্ট করেছি কে কি কাজ করবে সেগুলো অ্যাসাইন করি। কেন করি? আমাদের লক্ষ্য অর্জনের জন্য। তখনই অর্গানাইজিং হয়ে যায়। তোমরা দুজন মিলে অথবা একা অথবা তিনজন মিলে যদি তোমাদের ইউনিভার্সিটি ক্লাসের শেষে ছোটখাটো কিছু একটা করার চিন্তা করো, ধরো একটা ফুচকা কার্ড দিবে, তাহলে তোমাদের একটা গোল আছে, তোমরা আগামী 1 বছর 5 বছরে কোথায় পৌঁছাতে চাও, সেই গোল অর্জনের জন্য দু তিনজন এক জায়গায় হয়েছে, তোমাদের সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ আছে, তারপর তোমরা কার্টের মাধ্যমে চটপটি বিক্রি করতে চাও, তাহলে একটা অর্গানাইজিং হয়ে গেছে। So we say that organizing is the management function of setting up the group, allocating resources, and assigning work to achieve goals. আমরা এখানে কিছু অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তুমি যখনই একটা অর্গানাইজেশনের জন্ম দিলে, অর্গানাইজ করলে, সেটা তো এমনি এমনি কাজ করতে পারবে না। এটার কাজের একটা কাঠামো থাকা দরকার। অ্যাটলিস্ট জানা দরকার কে কার কাছে রিপোর্ট করবে, কে কি কাজ করবে। এই জন্য আমরা অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করে থাকি, ধারণা নিয়ে থাকি যে আমার প্রতিষ্ঠানটা কোন স্ট্রাকচারে পড়বে। এই যে তোমরা খুব ছোট একটা ব্যবসা শুরু করলে, খুব ছোট, আমি বললাম তোমরা একটা চটপটি বিক্রি করার জন্য, ফুচকা বিক্রি করার জন্য কার্ট নিয়ে কাজ করবে, তোমরা দুজন বা তিনজন মিলে। তাহলে তোমাদের জন্য, তোমাদের ছোট অর্গানাইজেশন, অল্প ক্যাপিটাল, দু একজন কাজ করো, কর্মচারী থাকলেও হয়তো সেবা দেওয়ার জন্য দু তিনজন থাকবে, তাহলে তোমরা যে স্ট্রাকচারটা অনুসরণ করবে এটাকে বলা হয় সিম্পল স্ট্রাকচার। কেমন? An organizational form in which the owner manager makes most of the decisions and controls activities, and the staff serve as an extension of the top executives। এই যে সিম্পল স্ট্রাকচার, খুব সহজ স্ট্রাকচার, যেখানে প্রায় সকল সিদ্ধান্ত মালিকরা নেয়, অথবা ম্যানেজার থাকলে ম্যানেজার নেয়, অনেক সময় ম্যানেজার থাকে না, মালিক নিজে ম্যানেজারের ভূমিকা অবতীর্ণ হয়, অথবা এক বা একাধিক মালিক থাকলে এই এক বা একাধিক মালিকই মালিক এবং ম্যানেজারের ভূমিকা অবতীর্ণ হয়। প্রায় সকল সিদ্ধান্ত মালিক নেন অথবা ম্যানেজার নেন, অথবা মালিক এবং ম্যানেজার মিলে নেন, কিন্তু যারা কর্মচারী থাকেন, কর্মকর্তা থাকেন, তাদের সিদ্ধান্ত গ্রহণে কোনো ভূমিকা থাকে না। এই জন্য এটা সিম্পল স্ট্রাকচার। এটাতে তেমন আইন কানুনের মারপ্যাচ নাই, কঠিন নিয়ম কানুন মেনে চলতে হয় না, দেশের কড়া কোনো আইন কানুনও মেনে চলতে হয় না, যে কারণে এটা সিম্পল স্ট্রাকচার। যেহেতু স্ট্রাকচারটা সিম্পল, সেহেতু এটার কিছু অ্যাডভান্টেজেস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। আমরা একটু দেখে নিই এটার অ্যাডভান্টেজেস গুলো কি এবং ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি। প্রথমত, এটা হাইলি ইনফর্মাল,
যেহেতু দেশের কঠিন নিয়ম কানুন মেনে চলতে হয় না, এটা শুরু করা খুব সহজ। অল্প কিছু রাষ্ট্রীয় নিয়ম কানুন মেনে চললে হয়তো একটা ট্রেড লাইসেন্স নিয়েই তুমি একটা সিম্পল স্ট্রাকচারের প্রতিষ্ঠান চালু করে দিতে পারো। এজন্য আমরা বলি এটা হাইলি ইনফর্মাল। চাইলে কেউ এরকম স্ট্রাকচার অনুসরণ করতে পারে, কোন একটা প্রতিষ্ঠান চালু করে দিতে পারে। এটার আরেকটা সুবিধা হচ্ছে ইউ ক্যান টেক কুইক ডিসিশন। যেহেতু মালিক নেয় অথবা ম্যানেজার নেয়, বাকি স্টাফদের সাথে তেমন আলোচনা করা হয় না বা বাকি স্টাফদের সিদ্ধান্ত গ্রহণে তেমন ভূমিকা থাকে না, সেহেতু এটাতে সিদ্ধান্ত গ্রহণ অপেক্ষাকৃত তাড়াতাড়ি হয়, দ্রুত হয় এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সহজ হয়। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়, অর্থাৎ মালিক নিজে গ্রহণ করেন অথবা ম্যানেজার গ্রহণ করেন অথবা মালিক বা ম্যানেজার মিলে গ্রহণ করেন। আরেকটা সুবিধা হচ্ছে এই ধরনের স্ট্রাকচারে অনেক স্পেশালাইজেশনের প্রয়োজন হয় না, বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। প্রতিষ্ঠান হয় ছোট, কাজকর্ম থাকে কম, প্রায় একজন দুজন তিনজনই সব কাজই করে। যারা প্রোডাকশনের কাজ করে, তারাই সেলসের কাজ করে, তারাই হিসাব নিকাশ রাখে, তারাই প্রমোশনের কাজ করে। ফলে এখানে খুব বেশি আহামরি এক্সপার্টাইজ স্পেশালাইজেশনের প্রয়োজন হয় না। কেউ চাইলে এরকম একটা স্ট্রাকচারের প্রতিষ্ঠান চালু করতে পারে। এই অ্যাডভান্টেজেস গুলো জানার পাশাপাশি আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজেস জানবো, প্রত্যেকটা স্ট্রাকচারে জানবো। এটা জানার কারণ এটা নয় যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো অসুবিধাগুলো থাকবে, এগুলো থাকতেই হবে ব্যাপারটা এমন না। বরং অসুবিধাগুলো আমরা জানি এটা আগে থেকে অনুমান করার জন্য যে এই ধরনের অসুবিধাগুলো হতে পারে, হতেও পারে নাও হতে পারে, হতে পারে। কেন জেনে রাখি? যাতে আমরা আগে থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই ধরনের অসুবিধাগুলো যেহেতু হতে পারে, সেহেতু এই ধরনের অসুবিধা যেন না হয় সেরকম ব্যবস্থা যেন গ্রহণ করতে পারি। সিম্পল স্ট্রাকচারের অসুবিধাগুলো কি কি? একটা বিষয় হচ্ছে যেহেতু এখানে সবাইকে সব কাজ করতে হয়, কোনো স্পেশালাইজেশন নাই, ফলে অনেক সময় এখানে রোল কনফ্লিক্ট হয়। কার কি কাজ বুঝতে পারে না। তোমার যে তিনজন স্টাফ থাকে, তিনজনেই ওয়েটার, তিনজনেই জিনিসপত্র আনা নেওয়া করে, তিনজনেই ক্রয় বিক্রয় করে, তিনজনেই গ্রাহকদের সেবা দেয়। তাহলে দেখা গেল এখানে এমপ্লয়ি মে নট আন্ডারস্ট্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটিস। অনেকে তার নিজের দায়িত্বটুকু বুঝতে পারে না। এমনকি এখানে রোল ওভারলোড হয়ে যায়। তিনজন চারজনের মধ্যে একজন হয়তো অনেক বেশি কাজ করছে, আর একজন কোনো কাজই করছে না। একটা ডিসঅ্যাডভান্টেজেস আমরা পেলাম যে অনেক সময় এমপ্লয়িরা, আমাদের কর্মীরা, আমাদের কর্মকর্তা কর্মচারীরা বুঝতেই পারে না তাদের ঠিক দায়িত্ব সমূহ কি কি। আবার এই ধরনের প্রতিষ্ঠান অনেক সময় যেহেতু আইন কানুনে তেমন মারপ্যাচ নাই, জটিল কোনো আইন কানুন মেনে চলতে হয় না, চাইলে একটা ট্রেড লাইসেন্স দিয়ে এরকম কাজ শুরু করা যায়, অর্গানাইজিং করা যায়। সেহেতু নানাবিধ অবৈধ সুবিধা দিয়েও আইন কানুনের অভাবজনিত কারণে অনেক সময় মালিক বা ম্যানেজারগণ গ্রহণ করতে পারে। এই সিম্পল স্ট্রাকচারের একটা অর্গানাইজেশন, ছোট একটা অর্গানাইজেশন বা তোমরা দুজন তিনজন মিলে একটা অর্গানাইজেশনের জন্ম দিলে সেই অর্গানাইজেশন কি আজীবন ছোট থাকবে? এটা তো একটু একটু করে বড় হবে, একসময় আরো বড় হবে। আর যখন বড় হবে তখন একজনকে দিয়ে সব কাজ করানো বা দুজন তিনজনকে দিয়ে সব কাজ করানো সম্ভব না। তখন আমাদেরকে আলাদা করে ভাবতে হবে, যে প্রোডাকশনের কথা ভাবতে হবে, ইঞ্জিনিয়ারিং এর কথা ভাবতে হবে, মার্কেটিং এর কথা, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কথা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কথা, অ্যাকাউন্ট এন্ড ফাইন্যান্সের কথা আলাদা করে ভাবতে হবে। এগুলো সব আলাদা আলাদা কাজ। এই আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ম্যানেজার অফিসারের প্রয়োজন হতে পারে। তখন আর সিম্পল স্ট্রাকচার কাজ করে না, তখন আমরা যে স্ট্রাকচার অনুসরণ করি তাকে বলে ফাংশনাল স্ট্রাকচার। কেন ফাংশনাল স্ট্রাকচার বলে? কারণ এটা এমন একটা অর্গানাইজেশনাল ফর্ম। Now, functional structure is an organizational form in which the major functions of the firm, such as production, marketing, research and development, and accounting, are grouped internally. তোমার প্রোডাকশনের সাথে কাজগুলোকে প্রোডাকশন ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে আসা হয়, এক জায়গায় নিয়ে আসা হয়। আর এখন সবাই সব কাজ করে না, মার্কেটিং এর কাজগুলোকে এক জায়গায় করা হয়, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টকে এক জায়গায় করা হয়। এভাবে গুরুত্বপূর্ণ কাজগুলোকে একত্রিত করা হয়, গ্রুপ করা হয়,
এক জায়গায় করা হয়, যে স্ট্রাকচার এইভাবে কাজ করে তাকে আমরা বলি ফাংশনাল স্ট্রাকচার। অবভিয়াসলি এটা সিম্পল স্ট্রাকচারের চাইতে একটু বড় স্ট্রাকচার, তবে অনেক বড় নয়। এই ফাংশনাল স্ট্রাকচারের সুবিধা কি? এখানে একটা সুবিধা হচ্ছে, যখন প্রতিষ্ঠান বড় হয়, কাজের ভিত্তিতে গ্রুপ করা হয়, তখন খুবই স্পেসিফিক্যালি আমরা বুঝতে পারি প্রোডাকশনে কারা এবং তারা কি কাজ করছে, সেলসে কারা, তারা কি কাজ করছে, এবং প্রত্যেকটা কাজ যেহেতু আলাদা করে চিহ্নিত করা যায় এবং কে কি কাজ করছে সেটা পূর্ব হতে জানা যায়, ফলে কাজের মধ্যে সমন্বয় সাধন করা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আগের চাইতে সহজ হয়। ২ নম্বর, ফাংশনাল স্ট্রাকচার হলেই সিদ্ধান্ত গ্রহণ ডিসেন্ট্রালাইজড হয় না। ফাংশনাল স্ট্রাকচার সিম্পল স্ট্রাকচারের চাইতে একটু এক্সটেনশন বা বর্ধিত রূপ। এখানেও প্রায় সকল সিদ্ধান্ত সেন্ট্রালাইজড হয়। এখানে মালিক এবং ম্যানেজারেরা সিদ্ধান্ত গ্রহণ করে। এখানেও ঠিক নিচের অপারেশনাল লেভেলে যারা থাকে তাদের সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা থাকে না, ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আরেকটা সুবিধা হচ্ছে, এখানে এক্সপার্টাইজ গ্রো করা যায়, কাজের পরিধি বাড়ানো যায়, কাজের আওতা বাড়ানো যায়। প্রতিষ্ঠান তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজের সংযোজন এবং বিয়োজন করতে পারে। এনহ্যান্সড অর্গানাইজেশনাল লেভেল পার্সপেক্টিভ। তোমাদের ঠিক যা যা দরকার তা তা তোমরা এখানে চালু করতে পারছো। তোমার যদি আইটি ডিপার্টমেন্ট দরকার না হয়, অনেক কম্পিউটার না থাকে, কম্পিউটার ল্যাবের প্রয়োজন না হয়, তাহলে তো ইনফরমেশন টেকনোলজি কোনো আলাদা বিভাগের দরকার হয় না। কাজের ভিত্তিতে এখানে ডিপার্টমেন্টগুলো চালু হয়। আরেকটা সুবিধা পাওয়া যায়, যেহেতু এখানে স্পেশালাইজেশন রয়েছে, প্রোডাকশনের সাথে রিলেটেড যারা তারা প্রোডাকশনের কাজ করে, আবার অ্যাকাউন্টস হিসাব নিকাশ যারা বুঝে তারা অ্যাকাউন্টসে কাজ করে, তাহলে আমরা একটা নতুন সুবিধা পাই, মোর ইফিশিয়েন্ট ইউজ অফ ম্যানেজারিয়াল অ্যান্ড টেকনিক্যাল ট্যালেন্ট। যার যে মেধা আছে আমরা তাকে ঠিক সেই কাজে ব্যবহার করতে পারি, এবং এখানে অনেকটা ক্যারিয়ার ডেভেলপ করার সুবিধা আছে। যে হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, সে এই ধরনের স্ট্রাকচারে একটা ডিপার্টমেন্ট পায়, সেখানে প্রথমে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করে, তারপর একসময় প্রমোশন হয়ে অফিসার হয়, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়, সিনিয়র ম্যানেজার হয়, ম্যানেজার হয়, এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়, তারপর ম্যানেজার হয়। এই যে এখানে কেরিয়ার গ্রো করার একটা সুযোগ থাকে, এটা কর্মীদেরকে, কর্মী বাহিনীকে অনুপ্রাণিত করে এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করা। নিশ্চিতভাবে ফাংশনাল স্ট্রাকচারেরও কিছু অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো আমরা যদি দেখি, তাহলে কি দেখি অসুবিধাগুলোর মধ্যে? একটা হচ্ছে, যেহেতু অনেকগুলা ডিপার্টমেন্ট ফাংশনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে আমরা দেখছি, এখানে প্রোডাকশন, সেলস, মার্কেটিং, প্রমোশন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, আইটি, অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, কতগুলো ডিপার্টমেন্ট দেখছি। ফলে এক ধরনের অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে যোগাযোগের অসুবিধা। বিলম্বিত যোগাযোগ হতে পারে, যোগাযোগ বাধাগ্রস্ত হতে পারে, সমন্বয় অনেক সময় জটিল হতে পারে। কেন জটিল হতে পারে? বিভিন্ন বিভাগের ম্যানেজারদের দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম হতে পারে, তাদের নৈতিকতা, তাদের মূল্যবোধ আলাদা আলাদা হতে পারে, অথবা সঠিক পরিচর্যা না হওয়ার কারণে, সঠিক প্রশিক্ষণ তাদেরকে প্রদান না করার কারণে, সঠিকভাবে তাদেরকে কাজকর্ম বুঝিয়ে না দেওয়ার কারণে এরকম সমস্যার হতে পারে। এই ক্ষেত্রে অনেকটা স্বল্প মেয়াদী চিন্তার বহিঃপ্রকাশ ঘটতে পারে, যে আমি তাড়াতাড়ি প্রোডাকশন শেষ করে দিই, আমি কোনো রকমে সেলস করতে পারলেই হলো, আমি কোনো রকমে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে পারলেই হলো। এরকম একটা টেন্ডেন্সি দেখা যেতে পারে। দীর্ঘমেয়াদী চিন্তা না করে অনেকটা স্বল্প মেয়াদী চিন্তার প্রভাব এই ক্ষেত্রে দেখা যায়। এবং অনেক সময় এটা তো অসম্ভব যে প্রোডাকশনের জন্য যেগুলোকে আমরা বলবো মানসম্মত কাজ হয়েছে, নিশ্চিতভাবে সেলসে একই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে পারবো না। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তো একেবারে আরেক ধরনের কাজ। তাহলে তো আমরা বলতে পারি ডিফিকাল্ট টু এস্টাবলিশ ইউনিফর্ম পারফরমেন্স স্ট্যান্ডার্ড। একই রকমের মান তো আমরা নিশ্চিত করতে পারবো না। এবং প্রতিষ্ঠান বড় হওয়ার কারণে, ফাংশনাল স্ট্রাকচার অপেক্ষাকৃত বড় হওয়ার কারণে এখানে কালচারাল ডিফারেন্সেস থাকবে, এডুকেশন ডিফারেন্সেস থাকবে, ফ্যাশন, ফুড হ্যাবিটের মধ্যে, চিন্তার মধ্যে ডিফারেন্সেস থাকবে। ফলে
এটা তো ডিফিকাল্ট হবেই, ডিফিকাল্ট টু এস্টাবলিশ ইউনিফর্ম পারফরমেন্স স্ট্যান্ডার্ডস। কোম্পানি তো আরো বড় হতে পারে, শুধু ফাংশন না, শুধু চিটাগং এ কাজ করবে না, সারা বাংলাদেশে কাজ করতে চায়, সারা পৃথিবীতে কাজ করতে চায়। তখন শুধুমাত্র প্রোডাকশন যে এক জায়গায় থাকবে এমন তো না, প্রোডাকশন যে শুধু ঢাকায় থাকবে এমন তো না, প্রোডাকশন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হতে পারে, রাজশাহীতে হতে পারে, খুলনাতে হতে পারে, চিটাগং হতে পারে। আবার সেলসও যে শুধু এক জায়গায় থাকবে এমন তো না, সেলস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। ফলে আমরা নতুন একটা স্ট্রাকচার তখন অনুসরণ করি, তাকে বলা হয় ডিভিশনাল স্ট্রাকচার। আমরা পুরো মার্কেটকে বিভিন্ন ডিভিশনে ভাগ করতে পারি এবং সেই সকল ডিভিশনের আন্ডারে ফাংশনাল স্ট্রাকচারে যে সকল ডিপার্টমেন্ট ছিল, ফাংশনস ছিল, সবগুলো থাকতে পারে। যেমন ঢাকাতে যদি একটা ডিভিশন করা হয়, সেখানে প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকতে পারে, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স থাকতে পারে। একইভাবে যদি আমরা ডিভিশন বি করে চিটাগংয়ে, সবগুলো ফাংশনস থাকতে পারে, রাজশাহীতে করলে সবগুলো ফাংশনস থাকতে পারে। কেন আমরা ডিভিশনাল স্ট্রাকচারে যাই? প্রতিষ্ঠান অনেক বড় হয়ে গেলে যাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয়। তাহলে আমরা দেখছি divisional organizational structure কেমন? This is an organizational form in which products, projects or product markets are grouped internally. এখানে প্রত্যেকটা ডিভিশনে মাঝেই আবার ফাংশনস গুলো রয়েছে। এটারও তো বেশ কিছু সুবিধা রয়েছে। যদি এটা অনেক বড় স্ট্রাকচার, আমরা সিম্পল স্ট্রাকচার থেকে ফাংশনাল স্ট্রাকচারে আসলাম, ফাংশনাল স্ট্রাকচার হতে ডিভিশনাল স্ট্রাকচারে আসলাম, তাহলে এটা অনেক বড়, কিন্তু এটাকে অনেকভাবে আমরা গুছানোর চেষ্টা করছি। তাহলে এখানে সুবিধাগুলো কি থাকছে? কিছু সুবিধা হচ্ছে সেপারেশন অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেটিং কন্ট্রোল। ধরো শুধু একটা যদি আমাদের অফিস হয়, এক জায়গা হতে যদি সারা বাংলাদেশের প্রোডাকশন কন্ট্রোল করা হতো, এক জায়গা হতে যদি সারা বাংলাদেশের সেলস কন্ট্রোল করা হতো, তাহলে এটা অনেক কষ্টকর হতো, পরিবহন অনেক ঝামেলা হতো। ধরো ঢাকা হতে যদি একবার কুড়িগ্রাম পাঠাতে হয়, একবার তেঁতুলিয়া পাঠাতে হয় প্রোডাক্ট, সেটা চাইতে যদি কুড়িগ্রামে রাজশাহী থেকে পাঠানো যায় তাহলে সহজ হয়, চট্টগ্রাম থেকে যদি টেকনাফ পাঠানো যায় তাহলে সহজ হয়। তাহলে এখানে সেপারেশন অফ স্ট্র্যাটেজিক এন্ড অপারেটিং কন্ট্রোল ভালো হয়, সেপারেট করা, যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় উৎপাদন হবে, প্রোডাকশন হবে। ঠিক সেরকম যেরকম অনেকগুলো কোম্পানি আছে যাদের বিভিন্ন জায়গায় প্রোডাকশন হাউস আছে, সেলস অফিস আলাদা আলাদা আছে, তারা কাস্টমারদেরকে সরাসরি দেখতে পায়, কাস্টমারের রুচি অভ্যাস পছন্দ অনুভব করতে পারে, সে অনুযায়ী তাদের প্রমোশন, সেলস স্ট্র্যাটেজি ঠিক করতে পারে। আমরা এও জানি যে ঢাকার মানুষের যে রুচি অভ্যাস পছন্দ নিশ্চিতভাবে রাজশাহীর মানুষের একই রকম নাও হতে পারে। ফলে এরকম যদি ডিভিশনাল স্ট্রাকচার হয়, রাজশাহীতে যদি আমাদের একটা ডিভিশন থাকে, তাহলে রাজশাহী অফিস রাজশাহীর মানুষের উপযোগী প্রমোশন নিতে পারে, প্রোডাক্ট ডিজাইন করতে পারে, প্যাকেজিং করতে পারে। ঠিক যেরকম চিটাগং এ যদি একটা ডিভিশন থাকে, তাহলে চিটাগং ডিভিশন চিটাগং এর মানুষের উপযোগী সেরকম পলিসি নিতে পারে। তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ পাই, সেপারেশন অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেটিং কন্ট্রোল। ঢাকার মার্কেটের যে গোল অ্যান্ড অবজেক্টিভ, চট্টগ্রাম মার্কেটের গোলস অ্যান্ড অবজেক্টিভস একই রকম নাও হতে পারে, যাকে আমরা বলছি স্ট্র্যাটেজিক কন্ট্রোল। আবার ঢাকার মানুষের কাজের যে ধরন, চট্টগ্রাম রাজশাহীতে ধরনটা ডিফারেন্ট হতে পারে, যাকে আমরা বলছি অপারেটিং কন্ট্রোল। এছাড়া বিভিন্ন অঞ্চলে যদি কোনো প্রকারের পরিবর্তন দেখা দেয়, পলিটিক্যাল ফ্যাক্টরস চেঞ্জ হয়েছে, ইকোনমিক ফ্যাক্টরস চেঞ্জ হয়েছে, মানুষের রুচি অভ্যাস, খাদ্যাভ্যাস, বিশ্বাস, এডুকেশন এগুলো পরিবর্তন হয়েছে, যাকে আমরা সোশ্যাল ফ্যাক্টরস বলছি, কিংবা কোনো বিশেষ সিটি কর্পোরেশনের আইন কানুনে পরিবর্তন হয়েছে, যদি ডিভিশনাল স্ট্রাকচার না হয়, তাহলে এরকম কোনো একটা জায়গায় যদি পরিবর্তন আসে, সেই পরিবর্তনের সাথে সমন্বয় রেখে সিদ্ধান্ত গ্রহণ অনেক লম্বা সময় লাগে, অনেক কঠিন, কারণ তারা একবার হেড অফিসে যোগাযোগ করবে, হেড অফিস আবার তারা আলোচনা করবে, তারপর এক সময় সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত আবার জানানো হবে। কিন্তু যদি দেখা যায় যে রাজশাহীতে আলাদা রয়েছে, চট্টগ্রামে আলাদা অফিস রয়েছে, তারা আলাদা আলাদাভাবে স্ট্র্যাটেজিক এবং অপারেটিং কন্ট্রোল এস্টাবলিশ করে, তাহলে রাজশাহীতে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেটার জন্য চট্টগ্রামে কোনো ঝামেলা করার দরকার হয় না, ঢাকাতে কোনো ঝামেলা করার দরকার হয় না। কুইক রেসপন্স টু ইম্পর্টেন্ট চেঞ্জেস ইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সরকারের কোনো পলিসি, যে বললাম সিটি কর্পোরেশন রাজশাহীতে কোনো পরিবর্তন এনেছে যেটা চট্টগ্রামে আসেনি, তাহলে পুরো বাংলাদেশে তো আমাদের পরিবর্তন করার দরকার নাই, আমাদের কাজের, আমাদের ধরনের, আমাদের পলিসির।
শুধু রাজশাহীতে পরিবর্তন করলে হচ্ছে। কিন্তু যদি এরকম ডিভিশনাল স্ট্রাকচার না থাকতো, শুধু ফাংশনাল স্ট্রাকচারে থাকতাম, তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ কিন্তু অনেক কঠিন হয়ে যেত। এছাড়া ডিভিশনাল স্ট্রাকচার হওয়ার কারণে এই যে এক অঞ্চলের সম্পদ আরেক অঞ্চলে শেয়ার করা, এক অঞ্চলে এর এক্সপার্টাইজ আরেক অঞ্চলে নিয়ে যাওয়া, এগুলো অনেক ডিফিকাল্ট হয়। সেই জায়গায় যদি প্রত্যেকটা ডিভিশন আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্টলি সম্পদের অধিকারী হয়, তাদের যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি মেশিনারিজ থাকে, তাহলে এই যে শেয়ারিং প্রবলেমটা খুব একটা হয় না, কম হয়। মিনিমাল প্রবলেমস অফ শেয়ারিং রিসোর্সেস অ্যাক্রস ফাংশনাল ডিপার্টমেন্টস। এছাড়াও ডেভেলপমেন্ট অফ জেনারেল ম্যানেজমেন্ট ট্যালেন্ট ইজ এনহ্যান্স। আমাদের মাঝে, তোমাদের মাঝে, কর্মীদের মাঝে যে ট্যালেন্ট আছে, এই ট্যালেন্ট ব্যবহার করা সহজ হয়, ট্যালেন্টের উন্নয়ন সহজ হয়, কারণ প্রত্যেকের কাছে ক্যারিয়ার প্ল্যান আছে। অনেকে চায় আমি অফিসার হিসাবে জয়েন করলাম, একসময় ম্যানেজার হলাম, একসময় জিএম হলাম, একসময় হেড অফিসে গিয়ে কাজ করব। এই যে একটা পাইপলাইন, এটা দেখা যায় এই ধরনের স্ট্রাকচারে। এখানে গ্রো করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। কেউ ভালো কাজ করলে সেটা দিয়ে নিজে উপরে উঠে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাহলে অসুবিধাগুলো কি কি? যখন অনেক বড় স্ট্রাকচার হয়, ডিভিশনাল স্ট্রাকচার, সারা বাংলাদেশে শাখা উপশাখা থাকে, তখন নিশ্চিতভাবেই তো খরচ বাড়তে পারে, ক্যান বি ভেরি এক্সপেন্সিভ। আবার অনেক সময় যদি অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়ে যায়, ঢাকা, চিটাগং, রাজশাহী তিনটা ডিভিশন কে কার চাইতে ভালো করতে পারে, এই জন্য স্বাভাবিক প্রতিযোগিতার পরিবর্তে ডিভিশনগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এটা তো একটা ডিসঅ্যাডভান্টেজ। সবাই চায় আমি ফার্স্ট হই, আমি সেরা হই, এরকম হতে পারে। ইমেজের ডিফারেন্স হতে পারে। ঢাকার কাছে, রাজধানীর কাছে রয়েছে ঢাকা অফিসের এক ধরনের ইমেজ, চট্টগ্রামের আরেক ধরনের, রাজশাহীর আরেক ধরনের। এই ইমেজ এর ডিফারেন্স হতে পারে, কোয়ালিটির ডিফারেন্স হতে পারে। সত্যিকারের মানসম্মত পণ্য তৈরির ক্ষেত্রে 19-20 হয়ে যেতে পারে। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এমনকি এরকম অসুস্থ প্রতিযোগিতা হওয়ার কারণে অনেক সময় ডিভিশনগুলো শর্ট টার্ম ভালো পারফর্ম করবে, অল্প সময়ে স্বল্প মেয়াদি হয়তো ভালো পারফরমেন্স দেখাবে, দক্ষতা দেখাবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেখাতে পারবে না। কেন পারবে না? ওই যে রাতারাতি প্রথম হওয়ার একটা চেষ্টা থাকবে। হ্যাঁ, চট্টগ্রাম মনে করছে আমাকে রাজশাহীর চাইতে, ঢাকার চাইতে ভালো হতে হবে, আপাতত এখন ভালো করতে হবে। ফলে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য, সেটা অর্জন বাধাগ্রস্ত হতে পারে। এরকম সিম্পল স্ট্রাকচার, ফাংশনাল স্ট্রাকচার, ডিভিশনাল স্ট্রাকচারের পাশাপাশি আমরা দেখি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট স্ট্রাকচার। স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট একই রকমের কাজ করেন যারা, তাদেরকে নিয়ে এই ইউনিট। একই ধরনের এক্সপার্ট যারা, তাদেরকে নিয়ে এই ইউনিট। হয়তো আমাদের বিভিন্ন ডিভিশনে চার্টার অ্যাকাউন্টেন্টরা কাজ করেন, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা সবাই মিলে একটা ইউনিট হতে পারে। মাসের কোনো একদিন তারা হেড অফিসে একসাথে বসতে পারেন, তাদের জন্য আলাদা অফিস আছে। সারা মাসে সারা দেশে হিসাব নিকাশ রিলেটেড যে সকল সমস্যা, তারা এক বসাতে সমাধান করতে পারেন। অথবা প্রোডাকশন ম্যানেজার যারা, প্রোডাকশনের হেড যারা, সারা বাংলাদেশে বিভিন্ন ডিভিশনে কাজ করছেন, ওনারা প্রোডাকশন এক্সপার্ট। এই প্রোডাকশন ম্যানেজারদেরকে নিয়ে একটা কৌশলগত ইউনিট হতে পারে। গত এক মাসে বা তারা প্রতি 2 সপ্তাহ পর পর বসতে পারেন, অথবা এখন অনলাইনে যেভাবে আছে, তারা প্রতি সপ্তাহে অনলাইনে এক জায়গায় হতে পারেন। পুরো সপ্তাহের বিভিন্ন সমস্যা নিয়ে তারা আলোচনা করতে পারেন। এতে প্রতিষ্ঠানের সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। তাহলে এখানে মানুষগুলো কিন্তু, ইউনিটগুলো কিন্তু একরকম। খেয়াল করো, an organizational form in which products, projects or product market divisions are grouped into homogeneous unit. হোমোজিনাস শব্দের অর্থ হচ্ছে একই রকম। সুবিধা অসুবিধাগুলো কি কি? আমরা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট স্ট্রাকচার যদি অনুসরণ করি, তাহলে প্রথম যে সুবিধাটা পাচ্ছি সেটা হলো টাস্ক অফ প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল বাই দ্য কর্পোরেট অফিস মোর ম্যানেজেবল। একটু খেয়াল করো, প্রোডাকশন রিলেটেড সমস্যা এরকম একটা যদি ইউনিট থাকে, যারা নিয়মিত এইভাবে অনলাইনে বসে, অফলাইনে বসে, তাদের অফিস আছে, তারা একসাথে আলোচনা করে, তাহলে সমস্যা আইডেন্টিফাই করা এবং সমাধান করা অনেক বেশি সহজ হবে, কঠিন হবে না, মোর ম্যানেজেবল। ব্যবস্থাপনাটা সহজ, ব্যবস্থাপনা করা অনেক বেশি কার্যকর হবে। 2 number, individual businesses can react more quickly to important changes.
নিয়মিত বসার অভ্যাস থাকার কারণে, বিশেষজ্ঞদেরকে নিয়ে এরকম কমিটি হওয়ার কারণে, এরকম ইউনিট হওয়ার কারণে একই ধরনের বিষয়ে যারা অভিজ্ঞ, দক্ষ তারা কাজ করছে বলে সেই রিলেটেড যেকোনো প্রকার পরিবর্তন আনতে, সমস্যার সমাধান করতে সময় অপেক্ষাকৃত কম লাগবে। কিন্তু অসুবিধা তো রয়েছে। কেমন অসুবিধা রয়েছে? যে আমরা জানি যে আমরা কেন সমন্বয় করছি। দুজন প্রোডাকশন ম্যানেজারকে কেন এক জায়গায় করা হবে? ৩টা ডিভিশনের ৩ জন প্রোডাকশন ম্যানেজারকে কেন এক জায়গায় করা হবে? যাতে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে। ২ জন প্রোডাকশন ম্যানেজার দুটো মাথা যদি একসাথে চিন্তা করে তাহলে তো প্রোডাক্টিভিটি বাড়তে হবে। ৩ জন প্রোডাকশন ম্যানেজার যদি একসাথে চিন্তা করে তাহলে তো প্রোডাক্টিভিটি বাড়তে হবে। কিন্তু অনেক সময় আমরা জানি অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। এই মানুষগুলোর ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, ডিফারেন্সেস অফ থট অনেক সময় আমাদেরকে সেই ফল দেয় না। যদি ফল দেয় তাহলে এটাকে বলে সিনার্জি। এক এক যোগ করলে আমরা জানি ২ হয়। সিনার্জি মানে হচ্ছে একের সাথে এক যোগ করলে ফলাফল হতে হবে ২ এর চাইতে বেশি। তাহলে দুজন প্রোডাকশন ম্যানেজার যদি একসাথে চিন্তা করে তাহলে ফলাফল হতে হবে দুইজন আলাদা আলাদা চিন্তা করলে কোম্পানির প্রতিষ্ঠানের যে লাভ তার চাইতে বেশি লাভ হতে হবে। কিন্তু অনেক সময় ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, মতের গরমিল, কনফ্লিক্ট, চিন্তার বৈষম্য, চিন্তার মধ্যে আলাদা চিন্তা থাকার কারণে সেরকম সুবিধা নাও হতে পারে। আরেকটা অসুবিধা হলো অ্যাডিশনাল লেভেল অফ ম্যানেজমেন্ট ইনক্রিজেস ওভারহেড এক্সপেন্সেস। একটা এরকম আলাদা একটা ইউনিট বানাতে গেলে সেটার জন্য কি আলাদা খরচ হবে না? আলাদা করে সময় দিলে ওনাদের কি সেজন্য পে করতে হবে না? ফলে এরকম একটা অ্যাডিশনাল ইউনিট বানাতে গেলে অনেক সময় খরচ বেড়ে যেতে পারে। এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের 4টা স্ট্রাকচার, যেগুলো সুবিধা অসুবিধা আমরা দেখলাম। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে বাকি স্ট্রাকচারগুলো কভার করব।